বাবা বলি না না, ও এখন পড়াশোনা করছে, আবার ফিল্ম টিম করবে কি। আমি কিন্তু কখনো কারোর কাছে বলিনি যে আপনার সঙ্গে কাজ করতে চাই। অজয়কর হাওড়ার বাড়িতে সোজা চলে এলেন, আমার মনে আছে। তখন তো আমার পেছন লাগছে, শ্রীতাদি একটা গান করুন না, শ্রীতাদি একটা গান করুন না। স্টেজ করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যখন উনি নিজে বলছেন আমি শ্যাম বেনেগল, তখন মানে আমি কথা প্রায় আমার মুখ দিয়ে বেরোচ্ছে। বেনেগল এসে শুনলেন, শ্রীতা নো টেনশন, টেক ইট ইজিলি, এভরিথিং উইল বি ওকে। বাবা বলেন না না, ও এখন পড়াশোনা করছে, আবার ফিল্ম টিম করবে কি। এটা হঠাৎ 70-এর দশকে, তখন আমার অনেক কিছু ছবি হয়ে গেছে, অনেকের সঙ্গে কাজ করা হয়ে গেছে। বাবারা জোড়াসাঁকো বাড়ি শেষ ছাড়লেন 64-এ, যখন পুরোটা রবীন্দ্র ভারতী হলো। আমার মা বাবাই শেষ ছাড়লেন নাতির হাত ধরে, আমার দাদার ছেলের হাত ধরে। তো সেটা রানীকুঠির ওই হাউজিং কমপ্লেক্স বাবারা থাকতে শুরু করলেন। তখন একবার 74-75 জানি না কোন সময় একটা বাবা হঠাৎ একদিন, আমি গেছি রানীকুঠিতে, বাবা এই কথাটা আমার বললেন যে মধুদা তোকে শেষের কবিতায় লাভ। আমি না কিছুক্ষণ চুপ করে বাবার দিকে মানে হতবাক হয়ে, আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আমি বললাম এই কথাটা তুমি আজ বলছো না আমাকে? না আমি কি করে জানবো তুই আবার সিনেমা টিনেমা করবি, ফিল্ম টিম করবি? আমি কি জানতাম নাকি যে ফিল্ম করবো? আমাকে ডেকেছেন, আমি গেছি। আজ অব্দি যত কাজ করেছি একটা কথা বলবো, আমি কিন্তু কখনো কারোর কাছে বলিনি যে আপনার সঙ্গে কাজ করতে চাই। কাজে সে সত্যজিৎ রায় হোক, তনুদা পরে সজনীতে আমাকে একটা রোল দিয়েছিলেন, তবে উনিও একটু অন্যরকম ধরনের পরিচালক ছিলেন, বুঝেছিলাম। একটা সিন আমি মনে মনে চিন্তা করছি, উনি বলে দিয়েছিলেন যে মানে কি হবে সেটা, একটা অপারেশন থেকে বাইরে বসে আছি, আমি মনে মনে সেই ডায়ালগটা মনে মনে চিন্তা করছি। উনি যে আমাকে লক্ষ্য করছেন আমি বুঝতে পারিনি। উনি হঠাৎ বলে উঠলেন, হ্যাঁ ঠিক এইটাই চাইছি। সেটা তো বুঝলাম আমি উনি আমার লক্ষ্য করছেন। আচ্ছা এইরকম যাকে তা ওদের কথা আমাকে 4 জনের কথা বলার এখানে বলেছিল সুদেশনা। তপনদার সঙ্গে অতিথি সব মহিষাদল, রাজবাড়ি, গেঁওখালি, মানে আরো সব মানে মজার মজার জায়গায় আর কোথায় যেন সব গিয়েছিলাম। এই কটাই মনে হচ্ছে, সব আউটডোর। আর ভীষণ মজা করেছি। গল্প পড়ে তখন নেই শুটিং, আমাকে এই যে স্মৃতাদি কি করছেন ঘরে বসে বসে, আসুন। উনি তখন দাড়ি খাওয়াচ্ছে, এখানে বসুন গল্প করুন, কি হলো। তারপর আমার গেঁওখালিতে গিয়ে এখানে নৌকার দৃশ্য, সব নুকুমার সেরা এরা সব সরকার বাড়ি, ওরা সবাই গিয়ে হাজির। খুব তার যে জাহাজ, সামনের জাহাজ ড্রেজার গুলো যায় যারা মাটি তোলে, তারা আমাদের সব নেমন্তন্ন করলো। মানে আমরা গিয়ে জাহাজে সেই দড়ি সিঁড়ি দিয়ে সেই প্রথম ওঠা, নৌকো করে গিয়ে জাহাজে উঠে সেখানে খুব খাওয়া দাওয়া, গান হইচই হলো আমাদের। তারা খুব এন্টারটেইন করলো। আবার গেঁওখালিতে মনে আছে সেটা। তো ওদের সঙ্গে তারপরে যখন মহিষাদলের রাজবাড়িতে অজিতেশ বাবুর সঙ্গে সেই প্রথম আমার আলাপ, ওর সঙ্গে বসে বসে অনেক নাটকের গল্প টল্প কথা শুনেছিলাম। তো মঞ্চতে হ্যাঁ আমার তো বলতে পারি পরে এইভাবে তপনদা, তারপরে অজয়কর হাওড়ার বাড়িতে সোজা চলে এলেন, আমার মনে আছে। বর্ণালীর ছবিতে সৌমিত্র বাবু আর শর্মিলা ছিল, সেখানে একটা পাড়ার বৌদিকে আমি ওই যে শর্মিলার একটা অদ্ভুত অবস্থায় গিয়ে পড়েছে, একটা ভয় পাচ্ছে, সেখানে পাড়া বৌতুম গিয়ে একটু ইজি করে দেওয়া, তাতে চা করে খাওয়ালাম, এসব ডালে। আমার মনে হচ্ছে অজয়কর মশাই চলে গেলেন হাওড়ার বাড়িতে, গিয়ে আমাকে ওখানে সিলেক্ট করে এলেন। খুব মজা লেগেছিল। তারপরে আবার মৃণাল সেনের সঙ্গে কাজ হয়নি। মৃণাল সেন তখন, আমার স্বামী তখন আইএসএ সরকারি চাকরি স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে, ওখানে লোকেন বোস ছিলেন সাউন্ড রেকর্ডিস্ট। তার সঙ্গে মৃণাল বাবুর বোধহয় পড়ে, তখনও ঠিক মৃণাল সেন হয়ে অতটা ওঠেননি। কোন একটা ছবির জন্য উনি কিন্তু সেই 57 বাসে করে আমার হাওড়া বাড়িতে গিয়েছিলেন আমাকে। হয়তো আমি তখন কিছুই করছি না, আমার কোনো অভিনয়, গ্রুপ থিয়েটারও করি না, কিছুই করি না। আমাকে দেখলেন, হয়তো তখন ভাবলেন আমার তো কোনো অভিনয় তো দেখেননি, কি করে বুঝবেন কলেজে করেছি নাচের অনুষ্ঠান। তার আগে তো কোনো স্টেজে কিছু করিনি। তো বোধহয় হয়তো মনে হয়েছিল যে যদি, আর উনি
সেই স্ক্রিন টেস্ট বা দেখে মনে হয়েছিল ওই চরিত্রটা হয়তো আমি করতে পারবো না, আমার মনে হয় পরে বোধহয় সাবিত্রী করেছিল। যাই হোক, সেটা আমার হয়নি, ওনার সঙ্গে কোনো কাজ করা, আলাপ ছিল যথেষ্ট। এই তো তপনদার সঙ্গে, তপনদার ছোটখাটো, তারপরে যৌতুগৃহ, আমি বললাম না ছোট হলেও আমি আপনার সব ছবিতে আমি থাকতে চাই, ছোট একটা একদিনের কাজ হলো। তপনদার সঙ্গে মজা হতো আমার, যখন কেউ খালতে গলা ভেঙে গেছে, ভাগ্যে ওগুলো সব ডাবিং হয়েছিল, আর থেকে থেকেই তখন তো আমার পেছন লাগছে, শ্রীতাদি একটা গান করুন না, শ্রীতাদি একটা গান করুন না, কথা বলতে পারছি না, গান করুন, উনি অত ভালো গান করেন, রাস্তালে আমি করি বলে তখন তাদের গান ধরলেন, অত ভালো গাইতেন কিন্তু তখন না। তো এইরকম খুব মজা করে করে সব আমরা শুটিং করলাম। তারপরে হয়তো অজয়কর বর্ণালীতেও হয়ে গেল, করা ওনার সঙ্গে কাজ করার একটা হলো। সবার কাছে গিয়ে কোনো আমার সাথে টেনশন নার্ভাসনেস কিছু হয়নি, এত সহজ ব্যাপার ছিল ওদের, সব ধরনটাই সব শর্ট টেকিং এর সব ব্যাপারগুলো আমি সহজ করে বুঝিয়ে দিতেন যে কিছু খুব একটা কিছু টেনশন হয়নি কখনো। তার মধ্যে আমি অনেকগুলো আরো অনেকে স্ত্রীপত্র হ্যান ত্যান অনেক কাজ হয়ে গেছে। 80 কি 81 দশকে হঠাৎ আমি তখন হাওড়া ছেড়ে মধ্যে স্ত্রীপত্র করছি পাইকপাড়া বাড়ি থেকে, মাধবীর সঙ্গেও আমার খুব বন্ধুত্ব হয়ে গেল একটা সময়। তখন আমরা আমার ছেলেদের স্কুলিং এর জন্য নকশাল পিরিয়ডে আমি সাউথ ক্যালকাটা, মানে তার আগে এক রাত্রিরও বাস করিনি, লেক রোড বিবেকানন্দ পার্কের গায়ে মনোজ বসুর পাশের বাড়িটাতে দোতলায় আমি, ওদের সব সাউথ পয়েন্টে ভর্তি হলো আমার 2 ছেলে, আমার মেয়ে তখন নার্সারিতে ভর্তি হলো। সেই আমার দক্ষিণ কলকাতায় এসে বাস শুরু হলো। তার আগে সারা জীবন উত্তর কলকাতায় বাস করেছি। যাই হোক, তো সেখানে তখন ওখান থেকেই অনেক সব শুটিং করা, নাটক করা, সব রূপকারে তো বহু নাটক করেছে, মানে ব্যাপকী বিদায় ছাড়াও লালন ঠগির যেটা লালন হতো, ওটা তো মতি বিবির রোলটা মুক্তাঙ্গনে হতো, ওটা আমাকে ওদের সত্যি ওটা করতে আমার খুব ভালো লাগতো, ওটা অন্যরকমের চরিত্র ছিল। তারপরে অ্যান্টনি কবিয়ালে, তারপরে কালের যাত্রা, ত্যাগ, এসব তো নীলতর্পণ, অমৃতলাল বসুর আরেকটা, তখন আমাদের বঙ্কিম ঘোষ, সন্তোষ দা, অসিত সব তখন গ্রুপটা একটা মজার ছিল। আমরা খুব কর্ষ করতে যেতাম দিল্লি, বম্বে, সারা শীত ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ঘুরছি, একটা যুগ গেছে। সব সত্যি কথা বলতে গিয়ে ফিল্মও করেছি, স্টেজ করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো। মঞ্চটা এখনো মনে হয় সব ওই দিনকার কথাগুলো, ওর একটা অন্য রকমের মজা আছে। ফিল্মে একটা কিছু হলো তো হয়ে গেল, কিন্তু মঞ্চে আজকে আমি একটা কিছু করলাম, পরদিন আরেকটু একটা এক্সপেরিমেন্ট করার একটা সুযোগ থাকে, চাই এরকম ভাবে করে দেখতো কেমন হয়, এই যে একটা মজা পাওয়া এবং সঙ্গে সঙ্গে দর্শকদের যে রিয়াকশনটা পাওয়া, এইটা একটা ভীষণ একটা অ্যাট্রাকশন, এই বিষয়ে সন্দেহ নেই, যেটা ফিল্মতে হয় না। একটা লাস্ট সিনটা আগে শর্ট টেক হচ্ছে, ফার্স্ট সিনে গল্পের সেখানে তো চোখে জল দরকার। তবে আমার একটা সুবিধা হচ্ছে আমি আজ অবধি কোনোদিন গ্লিসারিন নামায় নিতে হয়নি ফিল্মে, এটা একটা ঠিক কথা, মঞ্চেও নিতে হয়নি, ইয়েতেও নিতে হয়নি, তো সেই করে কাটলো হচ্ছে। একদিন সেই ওই রকম যখন বিবেকানন্দ হয়েছে 80 কি 81 সালগুলো আমার এখন সব গুলিয়ে গেছে, হঠাৎ আমার মেয়ে একজনকে নিয়ে এলো, মা তোমার সঙ্গে দেখা করতে চাইছেন। আমি মানে চেহারাটা ইয়েতে সামনাসামনি দেখিনি, তারপর উনি নিজের পরিচয়টা নিজেই দিলেন। উনি আর কি আমার বাড়িতে প্লটটা আমাদের খুঁজতে খুঁজতে প্রায় কমলাসের দিকে চলে যাচ্ছেন, মেয়েরা তখন ওখানে বিকেলে খেলতো, ও যে কোনো একটা বাড়ি খুঁজছেন, জিজ্ঞেস করেছে, তখন আমার নাম বলেছেন আর বাড়ি, তখন মেয়েই নিয়ে এলো আর কি, নিয়ে সামনে গেল। আমি মানে ওনার মানে যখন উনি নিজে বলছেন আমি সামনে গেল, তখন মানে আমি কথা প্রায় আমার মুখ দিয়ে বেরোচ্ছেন, মানে ওর ছবি দেখি মানে মুগ্ধ হয়ে, তার আগে অনেক ছবি দেখেছি, উনি সোজা আমার বাড়িতে চলে এসে আরোহণ বলে একটা ছবি ফিল্ম করলেন উনি, মোটামুটি ওটা রিয়াল একটা কেস নিয়ে, মানে জমিদার আর প্রজা নিয়ে, ইন্দ্রলহর বলে একটা প্রজা যেখানে জমিদারের এগেনস্টে কেস করেছিল, সেখানে আমাদের পশ্চিমবঙ্গ সেই তথ্যগুলো দিয়েছিল। তখন যিনি আমাদের ভূমি রাজস্ব মন্ত্রী ছিলেন
কিসাম ব্যানার্জি, আমার নাম তো মনে পড়ছে না। ফলে সেই তথ্যের উপর ভিত্তি করে আমি মানে জমিদারের স্ত্রী প্রথমে প্রমোদ গাঙ্গুলি আমার স্বামী, সেই জমিদারিতে বীরভূমে যেতে গিয়ে মানে জমিদার যেতে গিয়ে গাড়িতেই মৃত্যু হলো। ভিক্টর ব্যানার্জি আমার ছেলে। আমি মানে তেমন বিধবা অবস্থা, খানটা সধবা অবস্থায়, দুটো মিলে ছিল। ওমপুরি আমার প্রজা। সেই ওমপুরি পঙ্কজ কাপুর, তখনও কেউ প্রায় পঙ্কজ কাপুরকে কেউ চিনত না। আর শ্রীলা ছিল, গীতা মৃণাল সেনের স্ত্রী গীতা সেন ছিলেন। উনি এসে আমাকে বললেন আপনাকে এইরকম এরকম চরিত্র এটা আপনাকে করতে হবে। আমি মানে সত্যি এখন আমি মানে বিয়েটার এত ডাউন টু আর্থ একজন মানুষ আমি ভাবতে পারিনি। পরে হোসেনের কাছে কি স্বাভাবিক, কি সুন্দর একটা মানুষ, তার কাজ করার পদ্ধতি অন্য রকমের। সে আমার মনে হচ্ছে প্রথমে একটু কলকাতা বকুলবাগান একটা চৌধুরী প্যালেস নাকি আছে, সেখানে একটা শুটিং হয়েছিল। তারপরে রাজেন তরফদার আমার নায়ক, মানে কত মানুষকে আমি সেই প্রথম চিনলাম। রাজেন বাবুর ছবি দেখছি, আলাপ ছিল না। কত গল্প মজা করেছে। বীরভূমে শিউরিতে একটা জমিদার বাড়িতে গিয়ে শুটিং হল। আমি আর ভিক্টর একসঙ্গে ট্রেনে করে গেলাম, ওরা আমাদের নিয়ে। তারপর সেখানে গেল। প্রথমে ওই জায়গাটার নামটা ভুলে যাচ্ছি, ওই শান্তিনিকেতন থেকে কয়েক মাইল, ওটা একসময় একটা ওখানে টিভি স্যানিটোরিয়াম ছিল। এই জায়গাটার নাম এখন ভুলিয়ে যাচ্ছে আমার। সেখানে ওই তারপরে আর সেটা চালু হয়নি। ওখানে ওই অনেক ঘর ছিল, ওইখানে কিছুটা শুটিং তখন উনি করছেন। সেই অবস্থায় আমি গিয়েছিলাম, গীতা দিচ্ছিলেন মৃণাল সেনের স্ত্রী। আমি অনেকক্ষণ সবাই শুটিং ব্যস্ত, আমি গিয়ে তো বসে আছি, চুপচাপ বসে আছি, অনেকক্ষণ ভাবছি আর টেনশন হচ্ছে। এই আমার একটু টেনশন হচ্ছে, কি হলো, কেউ কিছু আসছে না, ওরা তো শুটিংয়ে ব্যস্ত, বুঝতে পারলাম। আর ভিক্টর কোথায় কোন জায়গায় গেল, ভিক্টরের সঙ্গে সেই আমার প্রথম আলাপ ট্রেনে যেতে যেতেই। তারপরে অবসর সঙ্গে একটা ফিল্ম করেছিলাম পরে। তো যাই হোক, তারপরে আমি মানে ভাবছি গীতা দিয়ে এলেন। তারপরে আবার গীতাদির সঙ্গে ওই প্রথম আলাপ হলো, খুব ভালো লাগলো, এত সুন্দর মানুষ। সেই কথা বলতে বলতে আমি তারপরে মানে ওকেই বলছি যে আচ্ছা কি বুঝতে পারছি না, কোথায় হবে, কখন কি শুটিং, কি ডায়ালগ, কি বলবো। তারপরে মিস্টার বেনাগাল এসে শুনলেন, স্মিতা নো টেনশন, টেক ইট ইজিলি, এভরিথিং উইল বি ওকে। বলে আমার সব জিনিসটা বলতাম, আই উইল এক্সপ্লেন ইউ এভরিথিং, ডোন্ট নার্ভাস, ডোন্ট টেক এনি টেনশন। মানে সুন্দর করে সব হলো। আমরা সেই গিয়ে বিশাল করে শুটিং টুটিং করে, আমার একটাই ওই রকম দুর্ভাগ্য, তখন আমি দূরদর্শনের সঙ্গে 75 সাল সাথে জড়িত। ওদের একটা নাটকের রেকর্ডিং, মানে আমাদের শুটিংটা শেষ হলো, তারপর দিনই মানে ওদের রেকর্ডিং ডেট আগের থেকে ঠিক। উনি বারবার বলছেন যে স্মিতা তুমি থেকে যেতে পারছো না, আর একটা দিন থেকে যাও। তখন বুঝলাম লাস্ট মানে শুটিং হওয়ার পরে ফিল্মটাতেও তাই আছে, সব যেন বসে সব গল্প করছে, আর উনি ইন্ট্রোডিউস করছে, এই ওমপুরি এই ওই, ওরা থেকে আমি বাদ পড়ে গেলাম। আমি বললাম কি করবো, আমি এসে এমনই ভাগ্য, ওই ভোরবেলা 500 এসে দূরদর্শনে পৌঁছলাম, দূরদর্শনে সেদিন রেকর্ডিং হলো না। আমার তখন তো মোবাইলের যুগ ছিল না, কি দুঃখ আমার যে ওটার মধ্যে আমি বাধ্য। ওমপুরি, শ্রীলা, টিলা, গীতা সবাই রইলেন। আমি তারপরে ওমপুরির সঙ্গে খুব ভালো, যখন আমি তারপরে ডাবিংটা ওরা এনএসডির ছাত্রছাত্রীদের দিয়ে, হিন্দি ছিল, মানে খুব একটা উর্দু কিছু ছিল না, মানে খানিকটা আমাদের বাঙালি হিন্দিদের বলে সেরকম বছরই হিন্দি ছিল, হিন্দিতেই সব বলেছিলাম। আমার গলাটা তো একটু ভারীর দিকে, কারোর সঙ্গে ঠিক মেলে না। আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার ডাবিংটা আমি যদি বম্বেতে গিয়ে করি, আমার গলাটা কারোর সঙ্গে তো মেলে না। তো উনি রাজিও হয়েছিলেন, সেও বম্বে গেলাম। মনে আছে হিতেন ঘোষ, রাজকম স্মৃতিতে আমাদের ডাবিং হলো, আমরা থাকলাম। ওমপুরি আমাদের শিবাজি পার্কের ওখানে সবাইকে ডিনার খাওয়ালো, মানে এত সুন্দর মানুষ, কিছুদের সঙ্গে পরিচয় হলো। আসামে গেলে তো মানে বলাই না, মানে এত সুন্দর করে সব জিনিসটা বুঝিয়ে দিলে, এইভাবে করে মজা করে শুটিং, রাজেন্দ্র সব মিলে একটা হই সেই একটা জমাটি করে এই কজনের সঙ্গে আমার অভিজ্ঞতার কথাটা শেয়ার করলাম আজকে। একটাই কথা যে আমি কোন
কোনোদিন কারোর কাছে কিছু চাইনি, যা হয়েছে সবাই আমাকে ডেকেছেন, করেছি। উত্তমবাবু এখন দুঃখ, যদু বৃহস্পতি উত্তমবাবুর সঙ্গে বসে কত গল্প, উনি আমাকে দেখে বললেন আপনার সঙ্গে যেন কার একটা হাসির একটা মিল আছে। বললো একটু বাদে বলছে হ্যাঁ রেণুকাদির সঙ্গে আপনার মিল। আমি কি জানি রেণুকার সঙ্গে কোথায় আমার মিল। একবারও উত্তমবাবু হয়তো এই ফ্লোরে শুটিং করছেন, আমি একবারও যদি বলতাম আপনার সঙ্গে আমি একটু কাজ করতে চাই, আমি এটা কোনোদিনই বলতে পারলাম না, ফলে আমার ওর সঙ্গে কোনোদিন আর কাজ হলো না। আমি কখনো কাউকে গিয়ে বলতে পারিনি, এইটা কোথায় যেমন একটা আটকে যেত আমি জানি না। আমি যদি একটু বলতে পারতাম তাহলে আমার এই দুঃখটা এখন হয় যে একটু উত্তমবাবুর সঙ্গে অন্তত একটা কিছু কাজ তো করতে পারতাম।